আজ অ্যাডভার্বের তৃতীয় ভিডিও তোমাদেরকে দিচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে আজকে আলোচনা করব, তোমরা অবশ্যই যেন দেখো। সেটা হচ্ছে যে পজিশন অফ অ্যাডভার্ব, অর্থাৎ বাক্যের মধ্যে অ্যাডভার্বের পোস্টিং বা কোথায় প্লেস, অ্যাডভার্বকে প্লেস করা হবে। প্লেস বা পোস্টিংয়ে নিয়েই আজকে এই প্রথম অংশটা তোমাদেরকে আলোচনা করব। সেটা হচ্ছে যে অ্যাডভার্বের প্লেস বা পোস্টিং, প্লেস বা পোস্টিং অফ অ্যাডভার্ব ইন এ সেন্টেন্সের মধ্যে, সেটা নিয়ে বলছি, তোমরা ভালো করে দেখো। যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে 1 নম্বর যেটা তোমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে কোনো বাক্যে যেখানে ইন্ট্রান্সিটিভ ভার্ব রয়েছে সেক্ষেত্রে তোমার অ্যাডভার্বের পজিশনটা কীরকম হয়। ধরো একটা বাক্যর উদাহরণ দিচ্ছি, হি লিভস, এটা একটা বাক্য। হি লিভস, এরপরে আমি দিলাম হি লিভস হিয়ার, সে এখানে বসবাস করে। তাহলে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। এই বাস করার বিষয়টাকে কোয়ালিফাই করছে হিয়ার নামক অ্যাডভার্বটা, এই গেল বিষয়। এই লিভসটি হচ্ছে একটি ইন্ট্রান্সিটিভ ভার্ব। আর একটা উদাহরণ দেখি, ধরো লিখলাম হি কেম, সে এলো, হি কেম লেট বা হি কেম আর্লি, যা খুশি লিখলাম, যে কোনো একটা অ্যাডভার্ব, দুটোই অ্যাডভার্ব লিখলাম, কোনো অসুবিধা নেই, এটা ভার্ব। এইবার হি কেম, সে এলো, হয় দেরি করে এলো বা সে তাড়াতাড়ি এলো, যাই হোক না কেন, এই দুটোই অ্যাডভার্ব, দুটোই এটা এই ইন্ট্রান্সিটিভ ভার্বটাকে কোয়ালিফাই করছে, ডিসক্রাইব করছে। তাহলে এইখান থেকে প্রথম অ্যাডভার্বের পজিশন মানে কি বুঝলাম, যে এটা একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, এটা একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। এই ইন্ট্রান্সিটিভ ভার্বের কোথায় বসছে না, ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে বসছে। তাহলে কি সূত্র, এখান থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি না, অ্যাডভার্ব সবসময় ইন্ট্রান্সিটিভ ভার্বের এর পরে বসে। এই গেল প্রথম বিষয়, এটা হলো। নেক্সট যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এই ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে তো অবশ্যই বসছে, কিন্তু তার আবার একটু ছোট ব্যতিক্রম আছে। সে ব্যতিক্রমটা কীরকম দেখো, যদি আমি হিসেব করি যে আমি একটা বাক্য ধরো লিখলাম, কি লিখলাম না, হি frequently told me this, এটা একটা বাক্য। মনে করো এই বাক্যটার মধ্যে ফ্রিকোয়েন্টলি এই শব্দটা নেই, এই শব্দটাকে বাদ দিয়ে ভাবার চেষ্টা করো। হি ফ্রিকোয়েন্টলি টোল্ড মি দিস, এইটা হয়েছে। এইবার সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্টলি শব্দটা মনে করো যদি না থাকে, তাহলে কীরমভাবে বাক্যটা রিডিং পড়বো না, হি টোল্ড মি দিস, মানে সে আমাকে এটা বলল। এরপর আমি এই ফ্রিকোয়েন্টলি নামক অ্যাডভার্বটা বসিয়ে দিলাম, যেমনি ফ্রিকোয়েন্টলি নামক অ্যাডভার্বটা বসিয়ে দিলাম, সে ফ্রিকোয়েন্টলি বসানোর পরে এই বাক্যটার কি মানে দাঁড়ালো না, সে প্রায়ই আমাকে কথাটা বললো বা বলে, এরকম মানে দাঁড়ালো। তাহলে ফ্রিকোয়েন্টলি টোল্ড মি দিস, এই যেমনি ফ্রিকোয়েন্টলিটা বসালাম, এটা একটা ভার্ব। কী ভার্ব না, এটা একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, ইন্ট্রান্সিটিভ ভার্বের আগে অ্যাডভার্বটা বসছে। আবার ধরো আর একটা বাক্য লিখলাম, হি সাপোর্টস মি, এটা লিখলাম, হি সাপোর্টস মি, সে আমাকে সমর্থন করে, এটা হচ্ছে ভার্ব। এবার মনে করো এই বাক্যটাকে আমি এই বাক্যটার মধ্যে আমি অ্যাডভার্ব পোস্টিং করছি। সে অ্যাডভার্ব পোস্টিং করে যে বাক্যটা লিখলাম, হি অলওয়েজ
সাপোর্টস মি। তাহলে এই সাপোর্টস বা সমর্থন করা এটা হচ্ছে ভার্ব, অবশ্যই এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। সেই ইন্ট্রানজিটিভ ভার্বের আগে দেখো এই অ্যাডভার্বটা বসলো, তাহলে সে আমাকে সমর্থন করে, সে সব সময় আমাকে সমর্থন করে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি না, ফ্রিকোয়েন্টলি, অলওয়েজ, এই ধরনের অ্যাডভার্বগুলো লক্ষ্য করে দেখা যাচ্ছে এগুলো কীরকম না, এগুলো হচ্ছে সব কিছু এই অ্যাডভার্বগুলো টাইমের অ্যাডভার্ব বা সময় কেন্দ্রিক অ্যাডভার্ব বা অ্যাডভার্ব অফ টাইম বলতে পারি। ঠিক আছে, আরেকটা ধরো উদাহরণ দেখি। ধরো লিখলাম দে ডু ইট, তারা একটি কাজ হয়তো তারা করে। এইটাকে আমি অ্যাডভার্ব পোস্টিং করে কোয়ালিফাই করছি বা বাক্যটাকে, না দে often do it, এটা একটা বাক্য। তাহলে ডুটা এখানে ভার্ব, অবশ্যই ইন্ট্রানজিটিভ ভার্ব। এইবার এর আগে কি হলো, এই অফেনটা বসালো। অফেন মানে হচ্ছে প্রায়, মাঝে সাঝে। তাহলে এটা একটা অ্যাডভার্ব, ন্যাচারালি এটা একটা অ্যাডভার্ব। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটাও একটা সময় মাঝে মানে সব কটাই কিন্তু এই সময়ের দিকে উল্লেখ করছে। তাহলে হিসেব কি দাঁড়ালো না, হিসেব দাঁড়ানো হলো যে সমস্ত অ্যাডভার্ব ইন্ট্রানজিটিভ ভার্বের পরে বসে, এটা উল্লেখ। কিন্তু যদি ব্যতিক্রম যেটা দাঁড়াচ্ছে, এক্সেপশন বা ব্যতিক্রম কি দাঁড়াচ্ছে না, শুধুমাত্র অ্যাডভার্ব অফ টাইমের পরে বসে, পরে নয়, অ্যাডভার্ব টাইমের আগে বসে। তাহলে এইটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে এটা দাঁড়ালো বিষয়টা। তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম। মূলত আমরা কি দেখলাম না, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে বসে, কিন্তু যদি ইন্ট্রানজিটিভ ভার্বটা বসানোর সময় সেক্ষেত্রে অ্যাডভার্বটা যদি অ্যাডভার্ব অফ টাইম বসাতে হয়, ইন্ট্রানজিটিভ ভার্বটাকে কোয়ালিফাই করার জন্য অ্যাডভার্ব অফ টাইম বসাতে হয়, তখন কিন্তু আর পরে বসবে না, তখন কোথায় বসবে, তখন আগে বসবে। এইটা হচ্ছে বোঝানোর বিষয় যে অ্যাডভার্বের পজিশন ইন এ সেন্টেন্স, ইন্ট্রানজিটিভ ভার্বের আশেপাশে যদি অ্যাডভার্ব বসাতে হয় তখন কীভাবে বসাবে, সেইটা হচ্ছে বোঝানোর বিষয়। বেশ, নেক্সট আমরা যেটা দেখব, আর একটা কি অ্যাডভার্বের পজিশন আছে দেখা যাক। বেশ, এরপরে যে অংশটা সেটা হচ্ছে যে অ্যাডভার্বের আর কি পজিশনের বিষয় থাকতে পারে। ধরো এটা হলো, নেক্সট হচ্ছে 2 নম্বর। এটা দেখা যাক কি বলছে না, ধরো একটা বাক্য লিখলাম উদাহরণ সহকারে, সেটা হচ্ছে হি ডিড ইট, সে এটি করলো। এখানে অ্যাডভার্ব পোস্টিং করছি, বাক্যটা কিরম দাঁড়াচ্ছে দেখি, হি ডিড ইট কুইকলি বা হি ডিড ইট লেট, সে এটি করলো, সে এটি তাড়াতাড়ি করলো। তাহলে হিসাবে কি দাঁড়ায়, হিসাব হচ্ছে যে দেখো এটা হচ্ছে ভার্ব, এই ভার্বটাকে এই অ্যাডভার্বটা কোয়ালিফাই করছে, কোনো অসুবিধা নেই, করলো কোয়ালিফাই। কিন্তু হি ডিড কুইকলি করলে কিন্তু এই বাক্যটা ঠিকমতো মানে দাঁড়াবে না, এখানে একটা অবজেক্ট মাঝখানে লাগবে, অবজেক্ট বসেছে। ঠিক আছে, আচ্ছা আর একটা উদাহরণ দেখি। হি লার্নড দ্য লেসন, সে লেসনটি বা চ্যাপ্টারটি ভালো করে, সে লেসনটি বা চ্যাপ্টারটি শিখলো। এবার যদি আরেকটু সেটাকে কোয়ালিফাই করানোর চেষ্টা করি, কি হবে না, হি লার্নড দ্য লেসন, ধরো লিখলাম ওয়েল বা পুওর, যা কিছু লিখতে পারো। তাহলে হিসেব মতো কি দাঁড়াচ্ছে না, এই লার্ন মানে শেখা, লার্নের পাস্ট টেন্স লার্নড, এটা তার মানে হচ্ছে ভার্ব। এবার এটা হচ্ছে কিরম শিখছে, ওয়েল মানে ভালোভাবে শিখছে, এর জায়গায় পুওরও বসাতে পারতে, যাই বসাও না কেন সেটা অ্যাডভার্বই হতো।
তাহলে এটা অ্যাডভার্ব হলো, তার মানে হিসেব মতো এই ওয়েলটা এই ভার্বটাকে কোয়ালিফাই করছে। কিন্তু মাঝে দেখো হি লার্ন দ্য লেসন, একটা অবজেক্ট বসে আছে, ঠিক আছে। তাহলে এই দুটো, আচ্ছা আর একটা উদাহরণ দেখি, আর একটা দেখা যাক কী হয়। ধরো লিখলাম হি ডিড দ্য ওয়ার্ক, এটা একটা মনে করো বাক্য। হি ডিড দ্য ওয়ার্ক, হি সাবজেক্ট, ডিড ভার্ব, দ্য ওয়ার্ক অবজেক্ট। এই ভার্বটাকে কোয়ালিফাই করাচ্ছি একটা অ্যাডভার্ব বসিয়ে। ধরো লিখলাম হি ডিড দ্য ওয়ার্ক ব্যাডলি বা পারফেক্টলি, যা খুশি লেখো, যাই বসাও না কেন অ্যাডভার্বই হবে। তাহলে হিসেব মতো কি দাঁড়াচ্ছে, এই ডিড নামক এটা ভার্ব, এটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা এই ভার্বটাকে কোয়ালিফাই করছে, ঠিক আছে। কিন্তু মাঝে লক্ষ্য করে দেখো এখানে একটা অবজেক্ট বসছে, ঠিক আছে। তাহলে এই তিনটে উদাহরণ দেখে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি অ্যাডভার্বের পজিশনিং সংক্রান্ত বিষয় কি না, অ্যাডভার্ব কোথায় বসে? অ্যাডভার্ব আগে তো দেখলাম ট্রান্সিটিভ ভার্বের পরে বসে, কিন্তু অ্যাডভার্বটা যদি অ্যাডভার্ব অফ টাইপ হয় তখন কিন্তু ট্রান্সিটিভ ভার্বের আগে বসে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবজেক্ট যদি মাঝখানে বাক্যের মধ্যে ঢুকে থাকে, যেরকম এটা একটা অবজেক্ট ঢুকলো, এটা একটা অবজেক্ট ঢুকলো, এটা একটা অবজেক্ট ঢুকলো, অবজেক্ট যদি বাক্যে থাকে সেই ক্ষেত্রে বাক্যের কোনো ভার্বকে কোয়ালিফাই যদি করতে যায় তখন কিন্তু অবজেক্টের অ্যাডভার্ব সবসময় অবজেক্টের কোথায় বসে? পরে বসে। পরে বসলো, দেখো এই উদাহরণ দেখলেই বুঝতে পারা যাচ্ছে। দেখো এখানে অবজেক্ট, এই অবজেক্ট তার পরে বসেছে, এই অবজেক্ট পরে বসেছে, এই অবজেক্ট পরে বসেছে, এই হচ্ছে মোটামুটি বিষয়টা। আচ্ছা, এই গেল তোমাদের দ্বিতীয় অ্যাডভার্বের দ্বিতীয় পোস্টিংয়ের ক্ষেত্রে এই উদাহরণটা দেখা গেল। বেশ, এরপরে কি আছে দেখা যায়। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে মনে করো ধরো 3 নম্বর বাক্যে আমরা দেখছি এখন অ্যাডভার্বের পোস্টিং বা পজিশন অফ অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স। মনে করো একটা উদাহরণ দেখি। ধরো দেখলাম আই হ্যাভ সিন হিম দেয়ার, আমি ওকে ওখানে দেখেছি, ঠিক আছে। এইবার এই বাক্যটার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি না, বাক্যটা দেখে আমি বুঝতে পারছি যে বাক্যটার মধ্যে দেখো একটা প্রিন্সিপাল ভার্ব রয়েছে, এটা একটা প্রিন্সিপাল ভার্ব, আর বাক্যটার মধ্যে দেখো একটা অক্সিলারি ভার্ব রয়েছে। এই প্রিন্সিপাল ভার্বটাকে হেল্প করছে অক্সিলারি ভার্বটা, মানে বাক্যটা পারফেক্ট টেন্সে বাক্যটা দাঁড়িয়ে রয়েছে। এবার এই বাক্যটার মধ্যে যে বাক্যগুলোর মধ্যে প্রিন্সিপাল বা অক্সিলারি ভার্ব থাকবে সেই বাক্যের মধ্যে যদি আমাকে অ্যাডভার্বের পোস্টিং করতে হয় তাহলে অ্যাডভার্বের পজিশনটা বাক্যের মধ্যে কোন জায়গায় হবে এইটা আমরা এখন এই মুহূর্তে দেখার চেষ্টা করি। তাহলে দেখি এই উদাহরণটার ক্ষেত্রে কি করা হবে না, এই ক্ষেত্রে দেখো আমি একটা অ্যাডভার্ব পোস্টিং করে দেখাই। আই হ্যাভ অফেন সিন হিম দেয়ার। তাহলে এই বাক্যটার মধ্যে দেখা গেল কি না, এটা হচ্ছে এটা ভার্ব, এটাও ভার্ব, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্রধান ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্ব, যে ভার্বটা এই প্রিন্সিপাল ভার্বটাকে সাহায্য করছে বাক্যের মানেটা পরিষ্কার করার জন্য। কিন্তু এই অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মাঝখানে দেখো এটা কি ঢুকলো? অ্যাডভার্ব ঢুকলো। তাহলে আমরা কোনো বাক্যে যদি অ্যাডভার্বটা কোনো অক্সিলারি বা বাক্যটা যদি পারফেক্ট টেন্সের মধ্যে বাক্যটা দাঁড়িয়ে থাকে সেই বাক্যের মধ্যে অ্যাডভার্ব অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মাঝে পোস্টিং হবে, এটা আমি বলতে চাইছি। আরেকটা উদাহরণ দেখা যাক। ধরো লিখলাম আই শ্যাল গো দেয়ার, ঠিক আছে, আই শ্যাল গো দেয়ার। এইবার এই বাক্যটার মধ্যে এটা হচ্ছে ন্যাচারালি অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্ব, গো এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এবার এই বাক্যটার মধ্যে আমি অ্যাডভার্ব ঢুকিয়ে বাক্যটাকে আর একটু কোয়ালিফাই করানোর চেষ্টা করছি। দেখো কি লিখলাম না, আই শ্যাল নেভার
গো দেয়ার, পুরো মানেটাই বদলে গেল। এটা মানে নেভার, এটা দেখেই বুঝতে পারছো যে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন নেগেশন, তার মধ্যে নেগেশন নেভার না বাচক। তাহলে এইটা হচ্ছে, যাই হোক, এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এইটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে, বা মেন ভার্ব, তার মাঝে অ্যাডভার্বটা ঢুকছে। এই গেল বিষয়। আরেকটা উদাহরণ যদি তোমাদের দেখাই, দেখো, লক্ষ্য করে দেখো, আই শ্যাল গো, আমি যাব, এটা বললো। এইবার দেখো, এই ভার্বটার মধ্যে এটা ন্যাচারালি এটা অক্সিলারি ভার্ব, এটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এই ভার্বটার মধ্যে আমি এই দুটো ভার্বের মাঝে দেখো আমি একটা অ্যাডভার্বকে পোস্টিং করে জিনিসটাকে আরো পরিষ্কার বোঝানোর চেষ্টা করি। দেখো, আই শ্যাল, লিখলাম সার্টেনলি গো, অর্থাৎ আমি নিশ্চিতভাবে যাব। এই আমি যাব আর আমি নিশ্চিতভাবে যাব, অ্যাডভার্ব কীরকম মানেটা বদলে দিল দেখো। তো যাই হোক, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর মাঝে যেটা ঢুকলো সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখান থেকে এই রকম অ্যাডভার্বের পোস্টিং থেকে আমরা কি কি শিখতে পারি বা কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি? না, এটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে যে অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব, অর্থাৎ পারফেক্ট টেন্সের যে সেন্টেন্সগুলো রয়েছে সেই ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব ও প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ভার্ব এর মাঝে অ্যাডভার্ব বসবে, মাঝে অ্যাডভার্ব বসবে। এটা এই উদাহরণ থেকে জানতে পারলাম। দেখো, এটা অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, অ্যাডভার্ব মাঝে বসেছে। এটা অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, অ্যাডভার্ব মাঝে বসেছে। এটা অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, মাঝে অ্যাডভার্ব বসেছে। তাহলে কি দাঁড়ালো? মাঝে অ্যাডভার্ব বসছে। এটা আমরা এখান থেকে জানতে পারলাম। বেশ, এই গেল মোটামুটি পোস্টিং অফ অ্যাডভার্ব। কিছু সামান্য ব্যতিক্রম রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে আবার বলে দেবো, যত হতে থাকলেই হতে হতে আমি তোমাদের বলে দেবো। বেশ, এই গেল আমাদের পোস্টিং অফ অ্যাডভার্বের বিষয়টা। এরপরে তোমাদের যেটা বলবো যে একটা 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 ওয়ার্ড, সেটা হচ্ছে এই এনাফ। এনাফ, এনাফ মানে কি না যথেষ্ট। এই যথেষ্ট শব্দটা আমরা বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করতে পারি, বাক্যের প্রয়োজনে যেরকম প্রয়োজন হবে সেরকম ব্যবহার করব। আবার কখনো কখনো অ্যাডভার্বের অবস্থাতেও ব্যবহার করতে পারি। তাহলে এই এনাফ যে শব্দটা রয়েছে, এনাফ শব্দটাকে আমরা একবার অ্যাডজেক্টিভ হিসেবে আর একবার অ্যাডভার্ব হিসেবে দুরকমভাবে তোমাদের সামনে আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি। ধরো একটা উদাহরণ নিলাম, বাংলায় লিখলাম তার যথেষ্ট যথেষ্ট পয়সা আছে, এর একটা উদাহরণ নিলাম, ঠিক আছে, পয়সা আছে। এই বাক্যটাকে যদি আমি ট্রান্সলেট করি ইংলিশে, কি দাঁড়াবে না হি হ্যাজ এনাফ মানি, ঠিক আছে। এবার ধরো আরেকটা আমি বাক্যের উদাহরণ নিচ্ছি না, ধরো লিখলাম যে সে কাজটি করতে বা কাজটি সম্পন্ন করতে বা কাজটি করতে যথেষ্ট বুদ্ধিমান, মানে এই কাজটা সম্পাদন করার মতো যথেষ্ট বুদ্ধি তার কাছে আছে। এই বাক্যটাকে যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি, কীরকম দাঁড়াবে না হি ইজ wise enough to do the work। এই গেল গল্প। এইবার আসছে আসল কথা। আমরা যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করছি সেটা হচ্ছে এনাফের পোস্টিং বা পজিশন, একবার অ্যাডজেক্টিভ হিসেবে একবার অ্যাডভার্ব হিসেবে। এইটা আমরা দেখতে চাইছি।
তাহলে প্রথম আমরা উদাহরণ নিয়েছি তার যথেষ্ট পয়সা আছে, না হি হ্যাজ এনাফ মানি। এই মানিটা কি? মানিটা হচ্ছে অবশ্যই পার্টস অফ স্পিচের কি না, এটা অবশ্যই কি নাউন। তাহলে দেখো নাউনকে আমরা আগেই জেনেছি, নাউনকে কখনো অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে না। তাহলে কিন্তু এনাফ মানি অর্থাৎ যথেষ্ট পয়সা, তার পয়সা আছে, তার পয়সা আছে আর তার যথেষ্ট পয়সা আছে, সে পয়সা নামক নাউনের মাত্রাটা কিন্তু যে চড়ায় তার পার্টস অফ স্পিচ কি হচ্ছে না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি না, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব নয়। কিন্তু দ্বিতীয় যে বাক্যটা আমি লিখেছি সেখানে লিখেছি সে কাজটি করতে যথেষ্ট বুদ্ধিমান, বা সে তার যা বুদ্ধি আছে সে কাজটি করতে পারবে, এটা হচ্ছে মোদ্দা কথা। তাহলে এই ক্ষেত্রে দেখো হি ইজ ওয়াইজ এনাফ টু ডু দ্য ওয়ার্ক। দেখো ওয়াইজ অর্থাৎ এটা পার্টস অফ স্পিচ কি, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। এবার এই ওয়াইজ এনাফ মানে হি ইজ ওয়াইজ টু ডু দ্য ওয়ার্ক যদি বলতাম, মানে সে বুদ্ধিমান কাজটি করতে, তাহলে কিন্তু সেখানে একটু যেন মনে হচ্ছে বাক্যটাতে কিছু একটা শব্দ চাইছে, তখন আমাকে একটা শব্দ সাপ্লাই করতে হবে বাক্যটার মধ্যে ওয়াইজটার মানেটা আরও পরিষ্কার করে প্রকাশ করতে। তাহলে তাহলে আমি যদি সে যথেষ্ট বুদ্ধিমান কথাটা যদি ব্যবহার করি, সে কাজটি করতে বুদ্ধিমান, এর মধ্যে যথেষ্ট শব্দটা বাদ দিয়ে যদি বিচার করি সে কাজটি করতে বুদ্ধিমান, তাহলে মনে হচ্ছে যেন বাক্যটা কিছু একটা শব্দ মিসিং, কিছু একটা শব্দ ডিমান্ড করছে। তাহলে যথেষ্টটা যেমনি বাক্যের মধ্যে ঢুকিয়ে দেবো তখনই কিন্তু মানেটা আরেকটু পরিষ্কার হয়ে যাবে, আরেকটু মানেটা ডেসক্রাইব করতে সুবিধা হবে। তাই সেই জন্য আমি এখানে যথেষ্ট মানে এখানে এনাফ কথাটা বসিয়েছি। এনাফটা অবশ্যই পার্টস অফ স্পিচ, এই শব্দটা পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমি কি দেখতে পাচ্ছি না, এই এনাফটা এই ওয়াইজ নামক অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করছে, কারণ আমরা জানি একটা অ্যাডভার্ব একটা ভার্বকে অথবা একটা অ্যাডজেক্টিভকে অথবা অন্য আর একটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে। এখানে অ্যাডজেক্টিভকে করছে এই বাক্যটাতে। তাহলে আমরা কি দেখলাম না, এইখানে আমরা দেখতে পেলাম যে একটা এনাফ অ্যাডজেক্টিভটা, এনাফ অ্যাডভার্বটা ওয়াইজ নামক অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করছে। এখানে যেরকম এনাফ নামক অ্যাডজেক্টিভটা ওয়াইজ নামক নাউনটাকে কোয়ালিফাই করছে। তাহলে এইখানে যেটা আমরা বলতে চাইছি, এই অংশটা আলোচনা করে যেটা আমরা যেটা এক্ষেত্রে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারবো যে এনাফ এই শব্দটি কখনো অ্যাডজেক্টিভ হিসেবে অথবা কখনো অ্যাডজেক্টিভ হিসেবে আবার কখনো অ্যাডভার্ব হিসেবে এটা বাক্যের মধ্যে ব্যবহার হতে দেখতে পাওয়া যায়। আমার প্রয়োজন অনুসারে আমি সেটা ব্যবহার করব। কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে যখন এনাফ শব্দটা বসাবো তখন সেটা কি হবে না, লক্ষ্য করে দেখো, সেটা নাউনের আগে আসবে। আর যদি অ্যাডভার্ব হিসেবে এনাফ শব্দটা ব্যবহার করি তাহলে সেটা কি হবে না, অ্যাডজেক্টিভের এর পরে আসবে। এই হচ্ছে এই অংশটা আলোচনার শেখা এই জায়গাটাতে। তাহলে লক্ষ্য করে দেখো, অ্যাডজেক্টিভ হিসেবে যখন এনাফ শব্দটা ব্যবহার হয় তাহলে নাউনের আগে আসবে, নাউনের আগে এলো। আবার অ্যাডভার্ব হিসেবে যদি ব্যবহার হয় এনাফ শব্দটা তাহলে অ্যাডজেক্টিভের পরে আসবে, তাহলে অ্যাডজেক্টিভের পরে এলো। এই অংশটা এই জায়গা থেকে এইটা এনাফ সম্পর্কে যদি কোনো বাক্যর পোস্টিং কোনো বাক্যের মধ্যে করতে হয় তখন এইভাবে এটা করতে হবে। বেশ, এটার পরে আমাদের আবার কি অংশ রয়েছে সেটা একটু দেখে নিই। এরপর তোমাদের যে অংশটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে অনলি বলে যে শব্দটি অ্যাডভার্বটি রয়েছে, অনলি অ্যাডভার্বের ব্যবহার। অনলি যাকে বাংলা করলে হয় শুধু বা শুধুমাত্র, এই বাংলা মানে হয় অনলি শব্দটি। তাহলে এইটার আমি তোমাদের এই অনলি নামক অ্যাডভার্বটির কোনো সেন্টেন্সের মধ্যে পজিশন কি হয় সেটা আমি তোমাদেরকে দেখাই। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পোস্টিং, অ্যাডভার্ব পোস্টিং। এবং ওই অনলি শব্দটা বাক্যের মধ্যে এক এক জায়গায় এক এক রকমভাবে বসলে তার মানেটা যে কত বদল হয়ে যায় সেটা তোমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবে।
ধরো প্রথম আমি একটা উদাহরণ তোমাদের বলছি, ভালো করে দেখো। না, আমি লিখলাম only he agreed to help the boy। এটা ধরো আমি লিখলাম এই 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 উদাহরণটা। এইবার ধরো আমি এইখানে এই অনলি শব্দটা বসিয়েছি, এর বাংলা এই যে সেন্টেন্সটা লিখলাম এর বাংলা মানে করলে কি হয়, যে অনলি হি এগ্রিড টু, মানে শুধুমাত্র এর সে ছেলেটিকে সাহায্য করতে রাজি নয়। এর বাংলা মানে হচ্ছে শুধুমাত্র সে ছেলেটিকে সাহায্য করতে রাজি, শুধুমাত্র সে ছেলেটিকে, অনলি হি এগ্রিড টু হেল্প দ্য বয়, শুধুমাত্র সে ছেলেটিকে মানে সাহায্য করতে রাজি, আর কেউ অন্য কেউ না, এইটাই বোঝাতে চাইছে। এবার যদি 2 নম্বর বাক্য একটা লিখি, এখানে দেখো অনলির আর একটা নতুন মানে হবে, না হি only agreed to help the boy। এই ক্ষেত্রে দেখো হি অনলি এগ্রিড, অনলি এগ্রিড মানে কি, শেষ, তাহলে এই বাক্যটার বাংলা মানে কি দাঁড়াবে, না সে যে লোকটি ছেলেটিকে সাহায্য করছে, তাহলে সে শুধু সাহায্য করতে, ছেলেটিকে সাহায্য করতে করতে রাজি হয়েছে, করতে রাজি হয়েছে, বাস্তবে কিন্তু এখনো সাহায্য করেনি, বাস্তবে এখনো সাহায্য করেনি, ভবিষ্যতে হয়তো করবে, বাস্তবে সাহায্য করেনি। তাহলে এইখানে কি দেখা গেল, বাক্যের শুরুতে অনলি, অনলি শব্দটা বাক্যের শুরুতে বসে পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করছে। এখানে দেখো অনলি, অনলি শব্দটা দেখো এগ্রি হি এর পরে বসছে, তাহলে দেখো মানেটা কীরকম বদল হয়ে যাচ্ছে। 3 নম্বর আর একটা উদাহরণ দেখি, ধরো লিখলাম হি এগ্রিড only to help the boy। দেখো এইখানে আবার অনলির পজিশনটা হয়ে গেল এইখানে এগ্রির পরে, তাহলে এই বাক্যটার মানে কি দাঁড়াচ্ছে, না সে শুধু লোকটি ছেলেটিকে সাহায্য ছাড়া আর অন্য কিছু করতে রাজি নয়, মানে শুধু সাহায্যটাই করবে আর কি, রাজি নয়, এইটা বলতে চেয়েছে। বেশ, তৃতীয় যদি আর চতুর্থ যদি একটা উদাহরণ দেখি, তাহলে কি দাঁড়াবে, না 4 নম্বর উদাহরণ ধরো লিখলাম হি এগ্রিড টু হেল্প only the boy। এইখানে দেখো অনলির পজিশনটা কোথায় চলে এলো, এইখানে, এইখানে কি বলতে গেলে কি বলা যাবে, যে সে শুধু ওই নির্দিষ্ট ছেলেটিকে, অনলি দ্য বয়, অনলি দ্য বয়, মানে সে শুধু ওই নির্দিষ্ট ছেলেটিকে সাহায্য করতে রাজি, সাহায্য করতে রাজি, অন্য কোনো ছেলেকে সাহায্য করতে রাজি নয়, অন্য কোনো ছেলেকে সাহায্য করতে রাজি নয়, এইটা বোঝাতে। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে অনলির কত রকম ব্যবহার এখানে আমরা দেখতে পাচ্ছি। শুধু বা শুধুমাত্র শব্দটার, এই শুধু বা শুধুমাত্র শব্দটার
এক এক জায়গায় এক এক রকমভাবে পোস্টিং হওয়ার ফলে কত রকম বাক্যটার মানে হয়ে যাচ্ছে সেইটা আমি তোমাদেরকে এইটাতে বোঝাতে চেষ্টা করছি। অনলি খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাডভার্ব, এটা ভালো করে বুঝে নিতে হবে। বেশ, আমি তোমাদের কতগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে বলবো। যেমন আমরা অ্যাডভার্বের যখন ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ দেখেছিলাম তখন দেখেছিলাম সিম্পল অ্যাডভার্ব বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব, তারপরে দেখেছিলাম কনজাংটিভ বা রিলেটিভ অ্যাডভার্ব, আর একটা দেখেছিলাম ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এর মধ্যে কনজাংটিভ বা রিলেটিভ অ্যাডভার্বটি কমপ্লেক্স সেন্টেন্সে বা জয়েনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেরকম অনেক সময় ক্লজ ইউজ করেই সে কাজটি করা হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করে কাজটি করা হয়। অনেক সময় অ্যাডভার্বিয়াল ফ্রেজও ব্যবহার করা হয় যার নির্দিষ্ট কিছু মানে হয়। ফ্রেজ হচ্ছে এমন একটি বাক্যাংশ, কতগুলি শব্দের সমাহার দিয়ে একটা অসম্পূর্ণ বাক্যাংশ যার মধ্যে কোনো ভার্ব থাকে না, এটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজের কনসেপ্ট হচ্ছে এইটা। সেরকম অ্যাডভার্ব কেন্দ্রিক কিছু ফ্রেজ আছে, মানে যেগুলো অ্যাডভার্ব টাইম, প্লেস, ম্যানার, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এই জিনিসগুলোকে চিহ্নিত করে। এগুলো একদম ওই অনেকটা ইডিওমেটিক ফ্রেজের মতো। এইখানে সেরকম কতগুলো ফ্রেজের উদাহরণ আমি তোমাদের একটু দিয়ে দিই, এটা তোমরা ভালো করে নোট করে নেবে। ধরো নাও অ্যান্ড দেন, এর মানে হচ্ছে কি? নাও অ্যান্ড দেন এর মানে হচ্ছে এখন এবং তারপর। বাই দ্য বাই, তারপরে হচ্ছে ধরো অফ অ্যান্ড অন, এর মানে হচ্ছে কন্টিনিউয়াস সবসময়। বাই দ্য বাই মানে হচ্ছে যাই হোক। আপ অ্যান্ড ডাউন অর্থাৎ ভালো সময় খারাপ সময়। ইন টাইম মানে সময়ের মধ্যেই। ইন ভেন মানে হচ্ছে ব্যর্থ বা অসফল। হার্ট অ্যান্ড সোল, এটা মনে হচ্ছে ভীষণ মন থেকে। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে বিলঙ্গিংস, মানে নিজের অন্তর্গত যেসব সামগ্রী। বাই নো মিন্স, এই কথাটার মানে কি? বাই নো মিন্স মানে হচ্ছে যে কোনোভাবেই নয়, কোনোভাবেই নয়। এইগুলোর ধরো আমি একটা তোমাদের উদাহরণ দিই, দু একটা। ধরো এইটাই দিলাম, খুব ব্যবহার হয় এটা। হিজ এফর্ট, his efforts went in vain, এর বাংলা মানে করলে কি হয় না, তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো বা অসফল হলো। এই ব্যর্থ হওয়ার ইংরেজি হচ্ছে ইন ভেন। এই গেল। তারপরে ধরো একটা উদাহরণ নিচ্ছি, নাও অ্যান্ড দেন। ধরো লিখলাম he must concentrate his studies now and then, এটার বাংলা মানে কি কি হবে না, নাও অ্যান্ড দেনের বাংলা মানে নাও অ্যান্ড দেন এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এর মানে হচ্ছে এখন এবং এরপর থেকে। অর্থাৎ এটার বাংলা মানে করলে কি হবে না, এখন মানে এরপর থেকে, এখন এবং এরপর থেকে তাকে নিজের পড়াশুনোয় মনোনিবেশ করতে হবে। মনোনিবেশ করতে হবে বা করা উচিত, মাস্ট, বাধ্যতামূলক, মনোনিবেশ করতে হবেই। এই দাঁড়ালো মানে। তাহলে আমি এই জিনিসটা বলতে চাইছি যে এই ধরনের যে বাক্যগুলো রয়েছে, নাও অ্যান্ড দেন, ইন ভেন, মানে তারপরে ধরো লিখলাম 3 নম্বর, ধরো লিখলাম এইটা করলাম, হার্ট অ্যান্ড সোল। হি ট্রায়েড
হার্ট অ্যান্ড সোল, এটা আমার একটা বাক্য লিখলাম। তাহলে এইটার আবার এইটার যদি বাংলা মানে করলে কি দাঁড়ায় না, সে প্রাণান্তকর মানে একদম মন থেকে, মন প্রাণ দিয়ে, মন প্রাণ দিয়ে, মন প্রাণ দিয়ে চেষ্টা করলো, এটা হচ্ছে বাংলা। এই জিনিসগুলো হচ্ছে কি বলে না, এই জিনিসগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই জিনিসটা ভালো করে একটু দেখে রাখবে তোমরা। এই কটা তোমাদের মোটামুটি এরকম অনেক আছে যেগুলো লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জিনিসটা একটু তোমরা ভালো করে নজর করবে, দেখিয়ে দিলাম। বেশ, এরপরে তোমাদেরকে যে জিনিসটা একটু দেখাবো সেটা দেখো, তোমরা হেডলাইনটা দেখতেই পাচ্ছ। কি বলছে না, ইউজ অফ আদার পার্টস অফ স্পিচ লাইক অ্যান অ্যাডভার্ব, যে অন্যান্য পার্টস অফ স্পিচ অর্থাৎ হচ্ছে ধরো নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ বা প্রিপোজিশন, এই ধরনের যে অন্যান্য অ্যাডভার্ব ছাড়া আর কি, অ্যাডভার্ব ছাড়া যে অন্যান্য পার্টস অফ স্পিচগুলো রয়েছে, সেই পার্টস অফ স্পিচগুলোকে অ্যাডভার্বের মতন করে ব্যবহার করা বাক্যে। তার দু একটা উদাহরণ তোমাদেরকে আমি দেখাবো। ধরো প্রথমে আমি লিখলাম নাউন দিয়ে, একটা নাউনকে অ্যাডভার্ব এর মতো করে ব্যবহার করা। ধরো একটা উদাহরণ দিচ্ছি, হি ওয়েন্ট হোম। এই ওয়েনটা কি ভার্ব, কোথায় গেল না বাড়ি গেল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি কোথায় গেল, এটা নাউন, কিন্তু নাউনটা দেখো এখানে, এটা নাউন হলেও হি ওয়েন্ট কোথায়, অ্যাডভার্ব অফ প্লেস, যেন অ্যাডভার্ব অফ প্লেস মানে একটা অ্যাডভার্বের মতো কাজ করছে নাউনটা, যেন কোয়ালিফাই করার চেষ্টা করছে। এটা এটা একটা এটা একটা মানে বোঝার বিষয়। এটা আমি তোমাদের একটা উদাহরণ দিলাম। তারপরে ধরো আরেকটা উদাহরণ দিই তোমাদের নাউন কেন্দ্রিক, দেখি যদি বুঝতে পারবে না। মনে করো লিখলাম দ্য ওয়াল ইজ ব্রেস্ট হাই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, দেখো ব্রেস্ট শব্দটা এটা 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 তোমার হচ্ছে কি না, একটা নাউন। হ্যাঁ, এর নাউন, এটাও হচ্ছে একটা দেখো নাউন। তো কিন্তু মানে এটা একটা কি বলে, এটা কম্পাউন্ড নাউন, ব্রেস্ট হাই একটাই মানে মানে বুক সমান উঁচু, এটা একটা মানে নাম, এটা একটা কম্পাউন্ড নাউন। কিন্তু দেখো দেখে যেন মনে হচ্ছে যে এইটা একটা হাই উচ্চতা, একটা অ্যাডজেক্টিভকে, এটা দেখে মনে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং সেটাকে যেন এই নাউনটা অ্যাডভার্বের মতো কোয়ালিফাই করছে। মানে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যেটা সাধারণত হয়ে থাকে, যে একটা অ্যাডভার্ব যেরকম একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, একটা অ্যাডভার্ব যেরকম একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, সেরকম যেন মনে হচ্ছে একটা কম্পাউন্ড নাউনের মতো বসে একটা নাউন পাশাপাশি বোঝাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। এইটা আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদের। নেক্সট ধরো আর একটা উদাহরণ দিলাম। ধরো প্রোনাউন দিয়ে একটা উদাহরণ দেখি, প্রোনাউন। বেশ, ধরো লিখলাম হি ইজ নান বেটার টুডে। বাংলা মানে কি, এই বাক্যটা যেটা লিখলাম এর বাংলা মানে হচ্ছে সে আজকে ভালো নেই সেরকম। এইটা দেখি বোঝাচ্ছে যে এটা একটা প্রোনাউন। বেটার এটা কি, বেটার এটা 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 কি না, এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কিন্তু দেখে প্রোনাউন নান বেটার, এটা একটা ইডিওমেটিক ওয়ার্ডের মতো হয়ে গেল, কিন্তু আসলে দেখে যেমন মনে হচ্ছে নান শব্দটার যদি পার্টস অফ স্পিচ করছে এটা অবশ্যই প্রোনাউন, কিন্তু বেটার মনে হচ্ছে এটা 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 অ্যাডজেক্টিভ। এবার সেইটাকে দেখো কোয়ালিফাই করছে ঠিক যেন অ্যাডভার্বের মতো। এইটা হচ্ছে বিষয়, যে একটা অ্যাডজেক্টিভকে একটা অ্যাডভার্ব যেরকম কোয়ালিফাই করে, একটা প্রোনাউন ঠিক যেন নন বেটার মানে সেরকম ভালো নয়, সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। যে একটা প্রোনাউন একটা অ্যাডজেক্টিভকে কিন্তু কোয়ালিফাই করতে পারে না,
অ্যাডজেক্টিভ করে করতে পারে একটা অ্যাডভার্ব, কিন্তু এখানে এমনভাবে জিনিসটা বসেছে দেখে মনে হচ্ছে একটা প্রোনাউন যেন একটা অ্যাডভার্বের মতো একটা অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করছে। এটা গেল দ্বিতীয় উদাহরণ। এরপরে তোমাদেরকে একটা নতুন শেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে ধরো একটা অ্যাডজেক্টিভ কিভাবে একটা অ্যাডভার্বের মতো দেখতে লাগে। ধরো উদাহরণ দিলাম, হি ইজ ডেড ড্রাঙ্ক, মানে সে এত মদ খেয়েছে যে মদ খেয়ে সে মৃতপ্রায় হয়ে আছে। দেখো ড্রাঙ্ক, এটা 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 অ্যাডজেক্টিভ, কিন্তু এটা অ্যাডজেক্টিভ নয়, এটা 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 তোমার একটা প্রোনাউনটাকে একটা অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন এটা যেন মানে একটা হয় কোনো অ্যাডজেক্টিভ, সেটাকে একটা অ্যাডভার্ব যেরকম কোয়ালিফাই করে ঠিক সেরকমভাবে কোয়ালিফাই করছে, কিন্তু এটা আসলে অ্যাডভার্ব নয়, এটা আসলে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটা অ্যাডভার্বের মতো এই মানে অ্যাডজেক্টিভ লুকিং প্রোনাউনটাকে কোয়ালিফাই করছে। তো যাই হোক, এগুলো হচ্ছে এক্সাম্পলারি, উদাহরণস্বরূপ এগুলো মানে ব্যবহার হয়, তাই তোমাদের একটু করে দেখিয়ে রাখছি। নেক্সট ধরো আরেকটা তোমাদের দেখাই, সেটা হচ্ছে মনে করো প্রিপোজিশন। একটা প্রিপোজিশন কিভাবে অ্যাডভার্বের মতো দেখতে লাগে বাক্যে ব্যবহার করলে। ধরো আই টোল্ড ইউ বিফোর, অর্থাৎ আমি তোমাকে বলেছি, আমি তোমাকে আগে বলেছি, ঠিক আছে? আমি তোমাকে বলেছি, আমি তোমাকে আগে বলেছি। এই যে বলা, এটা কি? এটা একটা ভার্ব। এবার সেটাকে বিফোর, এটা অ্যাকচুয়ালি কি? বিফোরটা কি? বিফোরটা হচ্ছে প্রিপোজিশন, বিফোরটা একটা প্রিপোজিশন, কিন্তু দেখো এখানে অ্যাডভার্ব, বিফোর আবার অ্যাডভার্ব টাইমও বটে, তাহলে সেখানে প্রিপোজিশন হিসেবেও কাজ করছে, আবার অ্যাডভার্ব হিসেবেও কাজ করছে। সেই জিনিসটা আমি বলতে চাইছি। তাহলে অন্যান্য যেখানে এই অংশটা আলোচনার যেটা প্রধান বিষয়, যে অন্যান্য কিছু পার্টস অফ স্পিচ যেগুলো অ্যাডভার্বের মতো দেখতে লাগে, অ্যাডভার্বের মতো কাজ করে, সেগুলো নাউনও বটে আবার অ্যাডভার্বও বটে, আবার সেটা আবার প্রোনাউনও বটে আবার অ্যাডভার্বও বটে, আবার তোমার সেটা আবার অ্যাডজেক্টিভও বটে অ্যাডভার্বও বটে, আবার সেটা প্রিপোজিশনও বটে আবার অ্যাডভার্বও বটে। সেই জিনিসটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। বেশ, এই অবধি হয়ে তোমাদের ইউনিট মানে অ্যাডভার্বের তোমাদের যে অংশটা সেটা আমি তোমাদের কমপ্লিট করে দিলাম। এর আজকে যে হ্যান্ড ওয়ার্কআউট তার নোট আমি তোমাদেরকে পিডিএফ আকারে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পাবে, সাথে তোমরা তোমাদের গ্রুপে আমি শেয়ার করে দেবো। তোমরা সবাই মিলে সেগুলো ভালো করে দেখো, যদি কোথাও বুঝতে না পারো প্রশ্ন করবে, আমি তোমাদেরকে আলোচনা করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। বেশ।